শুভ, শঙ্কর এবং শম্ভু তিন ভাই ছোটবেলাতেই তাদের বাবাকে হারায়। আর তারপর থেকে বিজয়া দেবী খুবই কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে তার তিন ছেলেকে পড়াশোনা শেখায়, এমনকি ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং ছেলেরা যাতে পরবর্তীকালে ভালো কোনো চাকরি পায় এরকম আশা নিয়ে বিজয়া দেবী তার তিন ছেলেকে শহরে পাঠায়। আর সৌভাগ্যবশত পড়াশোনা শেষ করার পর তিন ভাই শহরে খুব ভালো চাকরি পেয়ে যায়, আর যার ফলে তাদের আর্থিক অবস্থার ভীষণ উন্নতি ঘটে। আর এরই মধ্যে তারা শহরের তিন মেয়েকে পছন্দ করে বিয়ে করে। আর বিয়ের পর তারা নিজেদের স্ত্রীদেরকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। মা, তুমি তো গ্রামে একা একা থাকো, তাই আমাদের তিন ভাইয়ের খুবই চিন্তা হয়। কিন্তু এবার তোমার তিন বৌমাকে আমরা এখানে রেখে যাব। তোমার তিন বৌমা তোমার সব সেবা যত্ন করবে, আর আমরা শহরে থেকেই চাকরি করব। মাঝে মধ্যে ছুটির দিনে গ্রামে থাকতে আসবো। হ্যাঁ মা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো, কিন্তু এবার তুমি শুধুমাত্র আরাম করবে। আমরা এবার তোমাকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করব, কারণ তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। আর সেই জন্যই তো আমরা আজকে এইরকম জায়গায় পৌঁছাতে পেরেছি। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও রান্নাঘরে গিয়ে রান্না করে নিয়ে এসো। এমন কথা শুনে সুপ্রিয়া, মধুমিতা এবং বৃষ্টি তিনজনেরই খুবই রাগ হয়, কিন্তু তারা কারো সামনে কিছু বলতে পারে না। তাই তারা তিনজনই সবার আড়ালে গিয়ে নিজেদের মধ্যে ষড়যন্ত্র করতে শুরু করে। কি বিপদে পড়লাম বলতো? বড়লোক ছেলে দেখে বিয়ে করলাম যাতে বিয়ের পর একেবারে রানীর মতো জীবন কাটাতে পারি, কিন্তু এখন তো দেখছি প্রথম দিন থেকে ওরা আমাদেরকে শাশুড়ি মায়ের চাকর বানানোর চেষ্টা করছে। ওরা কি বললো দেখেছিস? ওরা আমাদেরকে বিয়ে করেছে শুধুমাত্র ওদের বুড়ি মায়ের দেখাশোনা করানোর জন্য। আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। আরে ওসব কথা ছাড়ো, সবচেয়ে দুঃখের বিষয় হলো ওরা তিন ভাই কি বললো দেখেছো? ওরা আমাদেরকে এখানেই ওদের বুড়ি মায়ের কাছে রেখে যাবে, আর ওরা তিনজনে শহরের ফ্ল্যাটে থেকে চাকরি করবে। তার মানে আমাদেরকে শাশুড়ি মায়ের চাকর হয়ে সারা জীবন কাটাতে হবে। আমরা যে ভেবেছিলাম বিয়ের পর বরের টাকাতে ফুর্তি করব, পার্টি করে বেড়াবো, শপিং করে বেড়াবো, সেসব কিছুই তো হবে না। কি? কিছুতেই না। ওই বুড়ি শাশুড়ির সঙ্গে আমাদেরকে এই গ্রামে গরিব বাড়িতে থাকতে হবে? না, একদমই নয়। আমি তো শহরে ওদের তিন ভাইয়ের বড় বড় ফ্ল্যাট দেখে, বড় বড় গাড়ি দেখে বিয়ে করলাম, তাই আমি ওই ফ্ল্যাটেই থাকবো আর আমার স্বামীর সঙ্গেই থাকবো। কারণ আমি বিয়ে করেছিলাম সুখের সংসার করব বলে। ওই বুড়ির দেখাশোনা করতে আমি এখানে আসিনি। কিছু একটা তো আমাদেরকে করতেই হবে। শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। এখন তো ওদের মুখে আমরা কোনো কথা বলতে পারবো না। ওরা কোনো রকমে শহরে চলে যাক, তারপর আমরা তিনজনে মিলে ওই বুড়ির উপর এমন অত্যাচার করব যে বুড়ি বাধ্য হয়ে আমাদেরকে এখান থেকে চলে যেতে বলবে। আর তারপর আমরা শহরের ফ্ল্যাটে চলে যাব আর নিজেদের ইচ্ছা মতো উড়ে বেড়াবো। এভাবেই তিন বৌমা তাদের শাশুড়ি মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো বিজয়া দেবী তাদের সব কথা শুনে ফেলে। আর নতুন তিন বৌমার মুখে এরকম ধরনের কথা শুনে সে ভীষণই কষ্ট পায়, কিন্তু সে কাউকেই কিছু বুঝতে দেয় না। বলছি শুভ, শঙ্কর, তোরা একা একা শহরে যাস না, বৌমাদেরকেও সঙ্গে করে নিয়ে যা। আমি ঠিক একা একা থেকে যেতে পারবো। আর এখন তো আমি পুরোপুরি সুস্থ আছি, তাই আমার দেখাশোনার জন্য কেউ না থাকলেও চলবে। তোদের সবেমাত্র নতুন বিয়ে হয়েছে, এখনই নিজের স্ত্রীদেরকে ছেড়ে থাকাটা ঠিক হবে না। তাই তোরা বৌমাদেরকে সঙ্গে করে নিয়ে যা। শাশুড়ি মায়ের এমন কথা শুনে তিন বৌমা মনে মনে খুবই খুশি হয়। এ তুমি কি বলছো মা? আমরা সবাই যদি শহরে চলে যাই তাহলে তুমি একা একা এই গ্রামে থাকবে কি করে? এই গ্রামে আমাদের আত্মীয় স্বজন বলতে তো কেউ নেই। হঠাৎ যদি কোনো বিপদ আপদ হয় তাহলে তোমাকে কে দেখবে? হ্যাঁ মা, তুমি আমাদের সাথে শহরেই থাকবে, তাহলে তোমাকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আরে না না, আমার এই শহর টহরে গিয়ে থাকতে ভালো লাগে না। আমি এই গ্রামেই ঠিক আছি। আর আমার যখন সুবিধা অসুবিধা হবে তখন আমি তোদের সঙ্গে যোগাযোগ করে নেব। আমি তো আর ফোন টোন ব্যবহার করতে পারি না। তোরা রমেশকে ফোন করবি, আমি রমেশের দোকানে গিয়ে তোদের সঙ্গে ফোনে কথা বলে আসবো। এভাবেই বিজয়া দেবী শুধুমাত্র নিজের তিন বৌমার কথা বিবেচনা করার পর কিছুতেই ছেলেদের সঙ্গে শহরে যেতে চায় না, যার ফলে বাধ্য হয়ে তিন ছেলে নিজেদের স্ত্রীদেরকে নিয়ে শহরে চলে যায়। আর সবাই শহরে চলে যাওয়ার পর বিজয়া দেবী একা একা ভীষণই কান্নাকাটি করতে থাকে, কারণ তার খুবই ইচ্ছে ছিল ছেলে এবং বৌমার সঙ্গে একসাথে সংসার করার। কিন্তু তিন বৌমা কতটা নিষ্ঠুর সেটা বিজয়া দেবী খুব ভালো মতে অনুধাবন করতে পারে। তাই সে নিজেকে সবার থেকে দূরে রাখাটাই শ্রেয় বলে মনে করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এরই মধ্যে হঠাৎ করে বিজয়া দেবীর কানে সমস্যা দেখা দেয়, আর সে খুব একটা ভালো করে কিছু শুনতে পায় না। রমেশ,
বলছি আমার ছেলেরা কিন্তু তোকে টাকা পাঠাবে, ওরা টাকা পাঠালেই তুই আমাকে টাকাটা দিয়ে দিবি কেমন? কারণ আমার কানে কি একটা সমস্যা হয়েছে, আমি ঠিকমতো কিছুই শুনতে পাচ্ছি না। ছেলেরা টাকা পাঠালেই আমি ডাক্তার দেখাতে যাব। আর এই ব্যাপারে আমার ছেলেদেরকে তুই যেন কিছু বলিস না কেমন? কারণ শুধু শুধু ওরা আমাকে নিয়ে চিন্তা করবে আর কাজকর্ম ছেড়ে আবার গ্রামে ছুটে আসবে। এভাবেই বিজয়া দেবী নিজের চিকিৎসার জন্য ছেলেদের টাকা পাঠানোর অপেক্ষা করতে থাকে। অন্যদিকে তিন বৌমা শহরে খুবই হাসি খুশি বিলাসবহুলভাবে জীবন কাটায়। যেহেতু শাশুড়ি মায়ের কোনো দায়িত্ব তাদেরকে নিতে হয় না, তাই তারা একেবারে আকাশে উড়ে বেড়ায়। কারণ তাদের জীবনে কোনো রকম বাধা নিষেধ বলে কিছুই থাকে না। তাই তারা সবসময় স্বামীদের টাকাতে শপিং করে, ভালো ভালো খাবার খায় এবং চারিদিকে ঘুরে বেড়াতে থাকে। এভাবেই কিছুদিন কাটে। একদিন, সুপ্রিয়া, এই নাও, এই টাকাগুলো আলমারিতে রেখে দাও। আর হ্যাঁ, এখান থেকে 20,000 টাকা মাকে পাঠিয়ে দেবে। আর 1 মাস তো হয়ে গেল মাকে কোনো টাকা পাঠানো হলো না, তুমি কিন্তু মনে করে টাকাটা পাঠিয়ে দিও কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এখনই মাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। আমিও তো ভাবছিলাম তোমাকে বলবো মাকে টাকা পাঠানোর জন্য, কারণ আমাদেরও তো মাকে নিয়ে খুব চিন্তা হয়। ওই রমেশদাকে প্রত্যেক দিনই আমি ফোন করি মায়ের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু মায়ের তো পাত্তা পাওয়াই যায় না। এই শুনে শঙ্কর সেখান থেকে চলে যায়। আর এমন সময় সুপ্রিয়া তার 2 জায়ের কাছে গিয়ে বলে, এই জানিস, শঙ্কর ওই বুড়িকে 20,000 টাকা পাঠাতে বলেছে। তোরা ভাবতে পারছিস 20,000 টাকা নিয়ে বুড়িটা কি করবে বলতো? আমি ভাবছি এখান থেকে 5,000 টাকা বুড়িকে পাঠাবো, আর বাকি 15,000 টাকা আমরা 5 জন মিলে শপিং করব। আমাদের কিন্তু বেশ ভালো মতো শপিং হয়ে যাবে। কিন্তু আমাদের স্বামীরা যদি জানতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে, ওরা আমাদেরকে খুব খারাপ ভাববে। আরে কিছু হবে না, আমি সব ব্যবস্থা করে নেব। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো আমাদের শাশুড়ি মায়ের কানে সমস্যা হয়েছে, বুড়ি ঠিকমতো কিছুই শুনতে পাচ্ছে না। কদিন আগে আমি কথা বলছিলাম, আমার কোনো কথাই শুনতে পেল না। তাই বুড়ি চাইলেও কিন্তু ছেলেদেরকে সত্যি কথা বলতে পারবে না। তাহলে তো এটা সোনাই সোহাগা বলতে পারো। বুড়ি যখন কানে কিছুই শুনতে পাচ্ছে না, তাহলে বুড়িকেও এই 5,000 টাকাও পাঠানোর কোনো দরকার নেই। আমরা 20,000 টাকা নিয়েই আজকে শপিং করে আসব। আর ওরা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে টাকা পাঠিয়ে দিয়েছি। ঠিক বলেছিস, ওই বুড়িটার সঙ্গে এমনই করা উচিত। আমাদের স্বামীরা কষ্ট করে টাকা ইনকাম করবে, আর বুড়ি ওখানে বসে বসে শুধু টাকা গুনবে। টাকা ইনকাম করতে বুঝি কষ্ট হয় না? আমরা টাকা না পাঠালে বুড়ির ভালো ভালো খাওয়া দাওয়া হবে না, আর বুড়ি ওষুধও কিনতে পারবে না। তাহলে বুড়ি তাড়াতাড়ি পটল তুলবে, তারপর আমাদের স্বামীরা শুধুমাত্র আমাদেরকে নিয়েই ভাববে। এভাবে 3 বৌমা ভীষণই চালাকি করে সেই 20,000 টাকা নিয়ে শপিং করতে বেরিয়ে যায়। আর অন্যদিকে বিজয়া দেবীর কানের সমস্যা দিনের পর দিন বাড়তে থাকে। আর সে বারে বারে রমেশের দোকানে গিয়ে ছেলেরা টাকা পাঠিয়েছে কিনা জিজ্ঞাসা করতে থাকে। আরে না গো কাকিমা, কেউ কোনো টাকা পাঠায়নি। তোমার ছেলেরা তো বলেছিল বাই পোস্টে ক্যাশ টাকা পাঠাবে কিংবা অনলাইনে পাঠাবে, কিন্তু কোথাও কোনো রকম ভাবে তোরা এখনো টাকা পাঠায়নি। তোমাকে বারবার আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না, ওরা টাকা পাঠালে আমি নিজে গিয়েই তোমাকে দিয়ে আসবো, বুঝেছো? আচ্ছা রমেশ, তুই এখন একবার আমার ছেলেদেরকে ফোন কর তো বাবা। আমার কেমন জানি ওদেরকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ওরা ঠিক আছে তো? একবার ওদের সঙ্গে কথা বললে আমি শান্তি পাবো। এই শুনে রমেশ তখনই শঙ্করকে ফোন করে। আর শঙ্কর ফোন ধরলে বিজয়া দেবী খুবই খুশি হয়ে ছেলের সঙ্গে কথা বলতে শুরু করে। কিরে বাবা, কেমন আছিস তোরা? শুভ কেমন আছে? শম্ভু ভালো আছে তো? আর বৌমাদের কি খবর? আমরা সবাই খুব ভালো আছি মা, তুমি ভালো আছো তো? কিছুদিন আগে কিন্তু তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি টাকা পেয়েছো? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো ওখানে থাকতে? হ্যাঁ রে, তোদেরকে নিয়ে আমার খুব চিন্তা হয়। তোরা ভালো থাকলেই আমি খুশি। খুব ভালো থাকিস, আমি যাতে তাড়াতাড়ি ঠাম্মি হতে পারি উপরওয়ালার কাছে সেই কামনা করি। আসলে বিজয়া দেবী যেহেতু ছেলের কোনো কথাই শুনতে পায় না, তাই সে নিজের মতো কথা বলতে থাকে। আর শঙ্কর বারে বারে তার মাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলেও বিজয়া দেবী কোনো সঠিক উত্তর দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ রে বাবা, ঠিক আছে, তোরা ভালো থাক, আমিও ভালো আছি, কোনো সমস্যা নেই। এই শুনে শঙ্কর খুবই খুশি হয়। এভাবেই কিছু মাস কেটে যায়। আর প্রত্যেক মাসে 3 ভাই নিজেদের স্ত্রীদেরকে টাকা পাঠানোর দায়িত্ব দিলেও 3 বৌমা কোনো মতে শাশুড়ি মাকে টাকা পাঠায় না, যার ফলে বিজয়া দেবীর অবস্থা খুবই শোচনীয় হয়ে ওঠে। এমনকি সে ঠিক মতো খেতে পায় না বলে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ে, আর তার শরীরে বিভিন্ন রকম রোগ বাসা বাঁধে। তাই বিজয়া দেবী এবার শহরে তার ছেলেদের সঙ্গে দেখা করতে যাবে বলে ঠিক করে।
আর এরই মধ্যে 3 ছেলে এবং বৌমার বিবাহ বার্ষিকী চলে আসে। তাই 3 বৌমা নিজেদের বিবাহ বার্ষিকীতে বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করবে বলে ঠিক করে। তাই এখন তারা 3 জনে ভীষণই ব্যস্ত। আর এরই মধ্যে একদিন বিজয় দেবী সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু তাকে দেখে 3 বৌমা খুবই রেগে যায়। আর এমন সময় যেহেতু শম্ভু, শঙ্কর কিংবা শুভ বাড়িতে থাকে না, তাই 3 বৌমা শাশুড়ি মায়ের সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে শুরু করে। আরে আপনি হঠাৎ করে এখানে চলে এলেন কেন? আপনি তো একবার ফোন করে আসবেন। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আপনার ছেলেরা আপনাকে কোনো টাকা দিতে পারবে না, কারণ ওদের ব্যবসাতে খুব ক্ষতি হয়েছে আর আমাদেরকে এখন প্রায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে। আর শুনুন, আপনার ছেলেরা একটা দরকারি 20 দিনের জন্য শহরের বাইরে গেছে, তাই আমরা 3 বৌমা এখন বাপের বাড়িতে চলে যাচ্ছি। আপনিও গ্রামে ফিরে যান। শুনতে পাচ্ছেন কিছু? বৌমাদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে বিজয় দেবীর খুবই খারাপ লাগে। আর এমনকি তার বৌমারা তাকে একবারও বসতে পর্যন্ত বলে না। তাই বেচারি তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সে যখন গ্রামে ফিরে যাওয়ার জন্য ট্রেন ধরতে যাবে, এমন সময় খুবই অসুস্থ হয়ে পড়ে। তাই সে রাস্তাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখনই বেশ কিছু লোকজন সেখানে জড়ো হয়ে আসে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে শঙ্কর চলে আসে। আর শঙ্কর তার মায়ের এরকম অবস্থা দেখে একেবারে আকাশ থেকে পড়ে। তাই সে তাড়াতাড়ি তার মাকে হাসপাতালে ভর্তি করে। আর খবর পেয়ে বাকি সকলেই হসপিটালে এসে পৌঁছায়। এমন সময় 3 বৌমা শাশুড়ি মায়ের অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়। আর 2-1 দিনের মধ্যেই বিজয় দেবী সুস্থ হয়ে উঠলে তার কাছ থেকে ছেলেরা সমস্ত সত্যি কথা জানতে পারে। ছি, তোমরা 3 জনে এতটা জঘন্য কাজ কিভাবে করতে পারলে? আজকে যদি মায়ের সঙ্গে সরাসরি দেখা না হতো তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না। 1 বছর ধরে আমরা টাকা পাঠাচ্ছি, তোমরা একটা টাকাও মাকে পাঠাওনি, তাই তো? আর নিজেদের বিবাহ বার্ষিকীর পার্টির কথা ভেবে তোমরা মাকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছো। আজকে যদি আমাদের মায়ের কিছু হয়ে যেত তাহলে কি হতো? অনেক হয়েছে, আর নয়। তোমাদের মতো মহিলাদের সঙ্গে আমরা কিছুতেই সংসার করতে পারবো না, কারণ আমরা আমাদের মাকে খুব ভালোবাসি। তাই আমরা দ্বিতীয় বিয়ে করব। আর আমরা এখন এমন কোনো মেয়েকে বিয়ে করব যারা আমাদের বাড়িতে এসে আমাদের মায়ের সেবা যত্ন করবে। তোরা এরকম উল্টোপাল্টা কথা বলিস না, ওদেরকে ক্ষমা করে দে। আর আমাকে নিয়ে বেকার বেকার তোরা চিন্তা করিস না। আমি গ্রামে ফিরে যাব, আর আমাকে কোনো টাকা পয়সাও পাঠাতে হবে না। তোরা সবাই ভালো থাক, আমি এই প্রার্থনা করি। এমন সময় শাশুড়ি মায়ের ভালো মানসিকতা দেখে 3 বৌমা খুবই লজ্জিত হয়ে পড়ে। আর তারা হাত জোড় করে শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন মা, আমরা সত্যি আপনার সঙ্গে খুব অন্যায় করেছি। আমরা একবারও আপনাকে নিজের মা বলে মনে করিনি, কিন্তু আমরা আর এরকম কখনো করব না। আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। আর আপনাকে আমরা আর গ্রামে থাকতে দেব না, আপনি আমাদের সঙ্গে শহরেই থাকবেন। এভাবে 3 বৌমা বারে বারে ক্ষমা চাইতে থাকলে বিজয় দেবী তাদেরকে ক্ষমা করে দেয়। আর সেদিন থেকে সে শহরেই তার ছেলে বৌমার সঙ্গে থাকতে শুরু করে। আর এখন 3 বৌমা শাশুড়ি মায়ের খুবই খেয়াল রাখে, তার খুব সেবা যত্ন করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে। আর সেই সাথে বিজয় দেবী ছেলেদেরও ভালোবাসা পেয়ে থাকে। এভাবেই সে খুবই হাসি খুশি জীবন কাটাতে থাকে। কিরে গায়ত্রী, আমি তোকে দেখে বুঝতে পারছি না যে বিয়েটা তোর নাকি তোর ছেলের। তোকে দেখেই তো আমার প্রথমেই মনে হলো তুই বোধহয় বিয়ের কনে। কেন সাজবো না কেন? হ্যাঁ, আজকে আমার একমাত্র ছেলের বিয়ে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাতে আমাকে সবচেয়ে বেশি সুন্দর দেখতে লাগে, সেই জন্যই তো আমি পার্লার থেকে সেজে এলাম। কেন, তোর বুঝি হিংসা হচ্ছে আমাকে দেখে? না না, আমার হিংসা হতে যাবে কেন? আমি এমনিও সাজগোজ করতে পছন্দ করি না, কিন্তু ছেলের বিয়েতে কেউ এত ঝাঁকজমক ভাবে সাজে না, সেই জন্যই বললাম আর কি। আচ্ছা, তুই প্রথমে বলতো আমাকে দেখে কি মনে হচ্ছে যে আজকে আমার ছেলের বিয়ে? আমি দেখতে যেরকম সুন্দরী আর আমি সেরকমই ইয়ং। আমার বয়সটাই এখন কত হয়েছে? মাত্র 40 বছর বয়স। আমার বাবা মা তো আমাকে অনেক ছোটবেলায় বিয়ে দিয়েছিল। যদি আমার বিয়েটা ঠিক সময়ে দেওয়া হতো তাহলে হয়তো আমার ছেলের বয়স এতদিনে 5-6 বছর হতো। তোমার 40 বছর না, তুমি তো বেশি বলে ফেললে গো। তোমার বয়স হচ্ছে 30। আর তুমি যদি বলো তোমার জন্য আমি ছেলে খোঁজা শুরু করতে পারি, বলো বিয়ে করতে রাজি তো? এরকম ভাবেই গায়ত্রী দেবীকে নিয়ে তার পাড়া প্রতিবেশী বন্ধুরা হাসি মজা করতে থাকে। কিন্তু গায়ত্রী দেবী কারোর কোনো কথাতেই কিছু মনে করে না, কারণ সে তখন শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। সে তার ব্যাগে করে একটা ছোট আয়না নিয়ে ঘুরে বেড়ায়। আর কিছুক্ষণ পরপরই আয়নায়
নিজের মুখ দেখতে থাকে আর সেই সাথে ফোনে সেলফি তুলতে থাকে। এভাবেই গায়ত্রী দেবী তার ছেলের বিয়েতে এনজয় করে। পরের দিন সকালবেলা পাড়া প্রতিবেশী সকলে মিলে গায়ত্রী দেবীর নতুন বৌমার মুখ দেখতে আসে। প্রিয়াঙ্কা দেখতে অস্বাভাবিক সুন্দরী ছিল। তার উচ্চতা এবং শারীরিক গঠন একেবারে হিরোইনদের মতোই ছিল। তাই তাকে নিয়ে সকলেই নানান রকম প্রশংসা করতে থাকে। নতুন বৌমাকে দেখতে সত্যিই একেবারে হিরোইনদের মতো, যেমন ফর্সা গায়ের রং, সুন্দর চেহারা, আবার লম্বা উচ্চতা। তোমাকে দেখে আমার তো মনে হচ্ছে তুমি একেবারে 16 বছরের যুবতী মেয়ে। আর তোমার এরকম উজ্জ্বল চকচক ত্বক কিভাবে করেছো বলো তো? আমাদেরকে একটু বলো না, যদি আমরাও তোমার মতো সুন্দরী হতে পারি। আমার সুন্দরী হওয়ার পেছনে কিন্তু একটা রহস্য আছে, আর সেই রহস্যটা আমি কাউকে বলতে পারবো না। কারণ আমি যদি বলে দিই তাহলে তো আপনারাও আমার মতো সুন্দরী হয়ে যাবেন, তখন তো আপনারা কেউ আমার প্রশংসা করবেন না। প্রিয়াঙ্কার কথা শুনে তার শাশুড়ি মা গায়ত্রী দেবী মনে মনে ভাবে, সত্যিই তো বৌমার বয়স তো 26 বছর, কিন্তু বৌমাকে দেখে অনেক অল্প বয়সের মনে হচ্ছে। আর বৌমার স্কিনটাও তো একেবারে গ্লোয়িং। বৌমার মতো সুন্দরী আমাকে হতেই হবে, কিন্তু বৌমা তো সুন্দরী হওয়ার রহস্যটা বলতে চাইছে না। এক কাজ করি, আজকে থেকে বৌমা যা যা করবে আমিও বৌমার দেখা দেখি তাই করব, তাহলে আমিও বৌমার মতো সুন্দরী হয়ে যাব। হ্যাঁ। কিরে গায়ত্রী, তুই মনে মনে কি ভাবছিস? আমরা সবাই মিলে তোর বৌমার প্রশংসা করছি বলে তোর হিংসা হচ্ছে নাকি? তুইও তো এবার তোর বৌমার মতো সুন্দর হওয়ার চেষ্টা করবি নিশ্চয়ই, কারণ হিরোইনদের মতো সাজতে তোর তো খুব ভালো লাগে। চুপ কর তোরা, একদম বেশি কথা বলবি না বলে দিলাম। আমি দেখতে এমনিতেই সুন্দর, তাই আমার আলাদা করে সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নেই। আর তোরা আমাকে নিয়ে মজা করা বন্ধ কর তো। আমি তোর থেকে 5 বছরের ছোট, সেই হিসেবে আমি এখন অনেক ইয়ং, তাই এখনই তো আমার সাজগোজ করার বয়স নাকি? আরে তুই তো ভুল বললি, তুই আমার থেকে 5 বছরের না, তুই তো আমার থেকে 10 বছরের ছোট রে। এভাবেই বুলটি দেবীর কথা শুনে সকলে হো হো করে হেসে ওঠে। গায়ত্রী দেবীর প্রচন্ড রাগ হয়, কিন্তু তবুও সে কিছু বলতে পারে না। সে সবসময় অন্যজনের সামনে নিজের বয়স কম করার চেষ্টা করত, কিন্তু পাড়া প্রতিবেশী সকলে মিলে প্রিয়াঙ্কার অনেক প্রশংসা করায় তার খুবই হিংসা হয় এবং সে তার বৌমার মতো সুন্দর হওয়ার চেষ্টা শুরু করে দেয়। কিছুদিন পর প্রিয়াঙ্কা একদিন বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়। বাজার থেকে ফিরে আসার পর গায়ত্রী দেবী আর দেরি না করে প্রিয়াঙ্কার ঘরে চলে আসে। বৌমা, তুমি বাজার থেকে কি কি কিনে নিয়ে এলে? সেরকম কিছু নয়, এই কয়েকটা ড্রেস আর একটা পারফিউম কিনে এনেছি। কেন বলুন তো? না না, এমনি এমনি। কই দেখি না দেখি তুমি কি কি এনেছো, আমাকে দেখালে তোমার কোনো অসুবিধা নেই তো? এই বলে গায়ত্রী দেবী প্রিয়াঙ্কা মার্কেট থেকে কি কি নিয়ে এসেছে সেগুলো দেখতে থাকে। সে পারফিউমটা হাতে নিয়ে সেটার নাম দেখার চেষ্টা করে। পারফিউমটার নাম ছিল ইয়ং লেডি। এই দেখে গায়ত্রী দেবী মনে মনে ভাবে, এই পারফিউমটার নাম ইয়ং লেডি, তার মানে এটা যে মাখবে এই পারফিউমের সুগন্ধে তাকে যুবতী বলে মনে হবে। আমিও তাহলে এই পারফিউমটা আজকেই কিনবো, আর আমিও বৌমার মতো যুবতী হয়ে যাব। কি হলো মা, পারফিউমটা হাতে নিয়ে কি ভাবছেন আপনি? না না, কিছু না। আচ্ছা বৌমা, তুমি পারফিউমটা কোথা থেকে নিয়ে এসেছো বলো তো? গায়ত্রী দেবী তার বৌমার কাছ থেকে দোকানের নাম ঠিকানা জানার পর সেই দোকান থেকে একই রকম পারফিউম কিনে নিয়ে আসে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর সে ওই পারফিউমটা ব্যবহার করে। পারফিউমের গন্ধটা তার খুবই পছন্দ হয়। তার মন একেবারে ফুরফুরে হয়ে ওঠে এবং সে গরম গরম চায়ে চুমুক দিতে শুরু করে। সেই সময় তার প্রতিবেশী বন্ধু বুলটি দেবী সেখানে আসে। কি হলো, তুই একা একা চা খাচ্ছিস কেন? আজকে আমাকে চা খেতে ডাকলি না যে? বাহ, কি সুন্দর একটা সেন্ট আসছে রে। তুই কি কোনো সেন্ট মেখেছিস? হ্যাঁ, আমি একটা দামি ব্র্যান্ডেড পারফিউম কিনে এনেছি। এই দেখ এই পারফিউমটা, এটা মাখার পর আমাকে খুব ইয়ং বলে মনে হচ্ছে, তাই না বল? কি বলছিস কি? পারফিউম ইউজ করলে কেউ কখনো ইয়ং হয়ে যায়? এটা তো আমি জানতাম না। কই আমাকেও দে দেখি, আমি একবার ইউজ করে দেখি কেমন লাগে। ছাড় তো, তুই অনেক কিছুই জানিস না। আসলে বুড়ি হয়ে গেলে যা হয় আর কি। আর এই পারফিউমটার অনেক দাম। এটা দোকানে একটা মাত্রই ছিল, আমি নিয়ে চলে এসেছি, তাই আমি তোকে এটা দিতে পারবো না রে। আমার কাছে যদি অন্য আরেকটা থাকতো তাহলে না হয় আমি তোকে দিয়ে দিতাম। ঠিক তখনই সেখানে গায়ত্রী দেবীর বৌমা প্রিয়াঙ্কা চলে আসে। প্রিয়াঙ্কা এসে বুলটি দেবীর পাশে বসতেই বুলটি দেবী ঠিক একই রকমের সুগন্ধ পায়।
বৌমা, তুমি কি তোমার শাশুড়ি মায়ের পারফিউমটা ব্যবহার করেছো? তোমাদের দুজনের বডি থেকে একই রকমের সুগন্ধ আসছে। কি রে গায়ত্রী, আমি তোর কাছে পারফিউমটা চাইলাম, তুই আমাকে দিলি না, আর তোর বৌমাকে তো ঠিক পারফিউমটা ব্যবহার করতে দিয়ে দিলি। প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের হাতে পারফিউমটা দেখতে পেয়ে বলে, না না, আমি আমার শাশুড়ি মায়ের পারফিউম ব্যবহার করতে যাব কেন? আমি তো এখনই আমার ঘর থেকে আমার পারফিউম ব্যবহার করে এলাম। মা, আপনি আমার মতোই সেম পারফিউম কিনেছেন। আপনার পারফিউমের দরকার থাকলে আপনি আমাকে বলতে পারতেন, তাহলে আমি আপনাকে অন্য কোনো ভালো পারফিউম এনে দিতে পারতাম। কেন, এই পারফিউমটা কি আমি ব্যবহার করতে পারবো না? তুমি কি বোঝাতে চাইছো? আমি বুড়ি হয়ে গেছি বলে এই ইয়ং লেডি পারফিউমটা আমার জন্য নয়? ভালো করে শুনে রাখো, আমার বয়স কিন্তু মাত্র 35 বছর, তাই আমাকে বুড়ি মনে করার ভুল কাজটা করো না। 35 বছর? কিন্তু তুই যে কদিন আগে আমাকে বললি তোর বয়স 40 বছর, তোর বয়সটা কি দিন দিন কমে যাচ্ছে তাহলে? বুলটি দেবীর কথা শুনে প্রিয়াঙ্কা হো হো করে হেসে ওঠে। এই দেখে গায়ত্রী দেবীর খুবই রাগ হয়। ওই হ্যাঁ, 35-40 একই হলো আর কি। তুই সবসময় এভাবে আমার ভুল ধরবি না তো। যা, বাড়ি গিয়ে নিজের কাজ কর। এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা খুব সুন্দর একটা শর্ট ড্রেস পরে এবং খুব সুন্দর মেকআপ করে তার শাশুড়ি মায়ের কাছে আসে। প্রিয়াঙ্কাকে দেখে গায়ত্রী দেবী অবাক হয়ে বলে, বৌমা, তুমি কোথাও যাচ্ছো? নতুন জামা পরেছো, এত সুন্দর সেজেছো কেন? হ্যাঁ মা, আমি না আপনাকে বলতেই ভুলে গেছি। আসলে আমি আমার বন্ধুর বাড়িতে পার্টি করতে যাচ্ছি। আমি বেশি রাত করব না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আপনি বেকার বেকার আমাকে নিয়ে চিন্তা করবেন না যেন। না না, পার্টিতে গিয়ে আবার কেউ তাড়াহুড়ো করে নাকি? পার্টি মানে তো রাত হবেই। চলো, আমি বরং তোমার সঙ্গে যাই। তোমাকে তাহলে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে না। দুজনে মিলে খুব ভালো মতো পার্টি এনজয় করতে পারবো। কিন্তু মা, আপনি পার্টিতে গিয়ে কি করবেন? ওখানে তো সবাই আমার বয়সী। সবার মধ্যে আপনাকে একেবারে মানাবে না, আপনি খুব বিরক্ত হবেন। মানে, তোমার কি মনে হয় আমি বারবার কিন্তু একটা কথা তোমাকে বলছি? আমার বয়স খুবই কম। আমি দেখতে তোমার থেকে মোটা বলে সেই জন্য আমাকে একটু বয়স্ক মনে হচ্ছে। আমার যে একটা ছেলে আছে আর আমি যে কারোর শাশুড়ি মা, এটা আমাকে দেখে কেউ ভাবতেও পারবে না। আমাদের দুজনকে পাশাপাশি দাঁড়ালে দুই বোন বলে মনে হয়। ঠিক আছে, আপনি চলুন তাহলে, তৈরি হয়ে নিন। প্রিয়াঙ্কার কথা শুনে গায়ত্রী দেবী পার্টিতে যাওয়ার জন্য তৈরি হতে চলে যায়। কিছুক্ষণ পর সে তার বৌমার মতোই একই রকমের ড্রেস পরে এবং একই রকম মেকআপ করে বাইরে বেরিয়ে আসে। মা, আপনি কি আমাকে নকল করছেন? আপনি আমার মতোই একই জামা পরেছেন, আবার ঠিক একই রকমের সেজেছেন। সেদিনও তো দেখলাম আপনি আমার মতোই পারফিউম কিনেছিলেন। না না বৌমা, এটাকে নকল করা বলে না। আসলে তোমার আর আমার দুজনের পছন্দ একই রকম, সেই জন্য তুমি সেদিন যেগুলো শপিং করে নিয়ে এসেছিলে আমিও ঠিক একই দেখতে ওই জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম। দেখো দুজনকে কি সুন্দর দেখাচ্ছে। এবার আর কেউ ভাববে না যে আমি তোমার শাশুড়ি মা হই, সবাই ভাববে আমরা দুজন নিজের বোন। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে নিয়ে পার্টিতে উপস্থিত হয়। প্রিয়াঙ্কার শাশুড়ি মাকে দেখে পার্টিতে উপস্থিত তার বন্ধুরা খুবই হাসাহাসি করতে থাকে, কারণ গায়ত্রী দেবীকে দেখতে বড়ই অদ্ভুত দেখাচ্ছিল। কিন্তু যুবতী মেয়েদের মতো টাইট ফিটিং ড্রেস পরে গায়ত্রী দেবী মনে মনে নিজেকে যুবতী বলেই মনে করছিল। প্রিয়াঙ্কার একজন বন্ধু মনিকা প্রিয়াঙ্কার কাছে এসে বলে, কিরে প্রিয়াঙ্কা, তোর শাশুড়ি মাকে পার্টিতে নিয়ে এলি কেন তুই? তোর শাশুড়ি মা তো একেবারে তোর মতোই সেজেছে, কি বাজে দেখাচ্ছে। আর বলিস না, আমার শাশুড়ি মাকে নিয়ে বড্ড জ্বালাই আছি। সবসময় আমাকে কপি করে। বুড়ি বয়সে কোনো লজ্জা বলে জিনিস নেই। 60 বছর বয়সে নিজেকে 35 বছরের মেয়ে বলে দাবি করে। সবসময় আমাকে নকল করতেই ব্যস্ত থাকে জানিস। শোন, আমি তোকে একটা খুব ভালো আইডিয়া দিচ্ছি, আশা করছি এটা খুব ভালো কাজ করবে। পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে 1 কাপ গ্রিন টি নিয়ে খেতে বসে পড়ে। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা সেখানে এসে তাকে গ্রিন টি খেতে দেখে বলে, বৌমা, এটা তুমি কি খাচ্ছ গো? এটা গ্রিন টি। আমি প্রত্যেকদিন সকালবেলা গ্রিন টি খাই। গ্রিন টি খেলে ওজন কমে আর সেই সাথে আমাদের স্কিন অনেক গ্লোয়িং হয়ে যায়। কি তাই? তাহলে আমাকেও দাও, আমিও গ্রিন টি খাবো। আমি যদি আমার ওজনটা একটু কম করতে পারি তাহলে আমাকে আর বয়স্ক দেখাবে না। এই বলে গায়ত্রী দেবী প্রিয়াঙ্কার কাছ থেকে গ্রিন টির কাপটা কেড়ে নিয়ে খেতে শুরু করে দেয়। কিন্তু সে চায়ে 1 চুমুক দেওয়ার পর আর সেই চাটা খেতে পারে না। ইসি, এসব কি? এই চাটা এত তেতো কেন? কোন রকমের মিষ্টি নেই আর একেবারে তেতো।
হ্যাঁ মা, আমি গ্রিন টিতে কোনো চিনি ব্যবহার করি না, আর আমার মুখে যাতে কোনো রকমের ব্রণ কিংবা পিম্পল না হয় সেই জন্য আমি গ্রিন টিতে নিম পাতার রস মিশিয়ে খাই। আর যুবতী হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য আমাদেরকে তো কষ্ট করতেই হবে বলুন। আপনিও তো আমার মতো হতে চান, তাই না? তাহলে আমি যা যা করি আপনাকেও কিন্তু তাই তাই করতে হবে। মানে তুমি আর কি কি করো বৌমা? আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সকালবেলা উঠে আপনাকে এই নিম পাতার রস মেশানো গ্রিন টি খেতে হবে, আর তারপর কিন্তু আপনি কিছু খেতে পারবেন না। দুপুরবেলা ভাত রুটি কিচ্ছু না, অনলি সবুজ শাকসবজি খাবেন। আর রাতেও আপনি কিছু খেতে পারবেন না। আমি দিনের মধ্যে শুধুমাত্র এক বেলাই খাবার খাই, তাও শুধু শাকসবজি, আর কিচ্ছু নয়। প্রিয়াঙ্কার মুখে এই কথা শুনে গায়ত্রী দেবী খুবই ভয় পেয়ে যায়। ওরে বাবা, আমি সুন্দর হওয়ার চক্করে পড়ে এসব করতে পারবো না। আমি যদি দিনে শুধুমাত্র একবার শাকসবজি খেয়ে থাকি তাহলে তো আমি দুদিনেই পটল তুলবো। আমি যেমন আছি ঠিক আছি বাবা, আমার সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার গ্রিন টি তুমিই খাও। এই বলে গায়ত্রী দেবী সেখান থেকে চলে যায় এবং সে কখনোই তার বৌমাকে নকল করার আর কোনো রকমের চেষ্টা করে না।